আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি নীরা ফেরদৌস। এবারে বিস্তারিত। মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতি এগোলে ভাষা এগোয়। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সেই ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা 2025 উপলক্ষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 90 আর 2024 অনুষ্ঠানের শুরুতেই 52 থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় 21শে ফেব্রুয়ারি। পরে 6 জন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীকে সনদপত্র, ক্রেস্ট ও প্রাইজ মানি প্রদান করেন প্রধান উপদেষ্টা। বিশেষ অবদান রাখায় এবারে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক তুলে দেয়া হয় ভাষা গবেষক অধ্যাপক আবু মনসুর মোহাম্মদ আবু মুসার হাতে। আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি প্রদানে ভূমিকা রাখায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসকে পদক প্রদান করা হয়। গ্রহণ করেন রাষ্ট্রদূত জসিমউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতির অগ্রগতির সাথে ভাষার প্রসার লাভ করে বিশ্বের দরবারে সেই জাতির সম্মান বাড়ে। সিং প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। সে ভাষা যত জটিলই হোক না কেন, জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। এ সময় পৃথিবীর সব ভাষা রক্ষায় প্রতিজ্ঞা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। করলে মস্ত ভুল কাজ করব। এআর বাদল, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। অধিকারের প্রশ্নে বাঙালি মাথা নোয়াবার নয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের কণ্ঠে ছিল এমনই প্রত্যয়। তারা বলেন, 21-এর চেতনা বুকে লালন করেই 24 এনেছে ছাত্র জনতা। সাদেক আনিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। 21 মানে আত্মত্যাগ, 21 মানেই গৌরব। 1952 সালের এই দিনে মাতৃভাষার দাবিতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন বাংলার ছাত্র জনতা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষার স্বীকৃতি আদায় হয়েছিল 73 বছর আগে। বাংলার সাহসী সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে নামে সব স্তরের মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের স্রোত এসে মিলে স্মৃতির মিনারে। আমরা তো এই লক্ষ্যেই বাংলাদেশটা স্বাধীন করেছিলাম, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী পুরুষের সমতা ভিত্তিক ন্যায্য একটা সমাজ, ন্যায্য একটা রাষ্ট্র হবে। আসলে সেই লড়াইটা তো থামেনি। সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, সেই প্রচলনের যে লড়াইটা, সেই লড়াইটাও কিন্তু চলবে। ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ। আর তাই তো 21 কেবল শোকের দিন নয়, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার শপথ গ্রহণেরও দিন। কখনো আঘাত আসে তাহলে আবারও আমরা 52-এর মতো আবার ঝাঁপিয়ে পড়বো। আমি ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এসেছি। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে এসেছি।
তরুণ প্রজন্মের ত্যাগের বিনিময়ে ২১ এসেছিল। তরুণরাই পারে বারবার বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন সূর্য ছিনিয়ে আনতে। শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল এমন দৃপ্ত প্রত্যয়। ৫২তে যখন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল বিজাতীয় ভাষা, সেদিন যদি এই প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গ না জ্বালাতো, তাহলে আজকে বাংলাদেশ কোথায় থাকতো জানি না। একমাত্র বাঙালি বাংলাদেশের তরুণরাই ভাষার জন্য জীবন দিয়েছে, এজন্যই তাদের স্মরণে আজকে শহীদ মিনারে আসা। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রত্যাশা করি যে সুষ্ঠু বাংলার চর্চা যাতে হয়, সুষ্ঠুভাবে যেন বাংলা এবং আমরা যাতে শুদ্ধভাবে লিখতে পারি, মানুষ যে চর্চা করে সেই প্রত্যাশা রাখি পুরো জাতির কাছে। বাংলার প্রয়োগ সব জায়গায় যেন সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এইটাই হয় আমাদের অঙ্গীকার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদের পতনে অনুপ্রেরণা ছিল ২১। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে ২১-এর চেতনা শেখ হাসিনার পতন সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জুগিয়েছে। জনগণের জন্য মুক্ত স্বাধীন দেশ গড়ার প্রত্যয় জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন জাকির হোসেন রানা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিন বাঙালির রক্তে রঞ্জিত হয় রাজপথ। ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি, আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় ৭১-এর স্বাধীনতা। একই পথ ধরে আসে ২৪-এর গণ অভ্যুত্থান। হাসিনার ফ্যাসিবাদ মুক্ত জাতি তাই এবার মুক্তির ভিন্ন আমেজে শহীদদের রক্তের ঋণ কিছুটা শোধ দিতেই এই শ্রদ্ধা নিবেদন। মায়ের ভাষায় কথা বলাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের পাশাপাশি অংশ নেয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। রিজভী বলেন, বাঙালি জাতির চেতনার বাতিঘর ২১। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, ২১শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। ২১-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সার্জিস আলম সহ তরুণ প্রজন্মের নেতাদের। ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাথা আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। এছাড়াও বাসদ, জাকের পার্টি ও বাম দলগুলোর নেতাকর্মীরাও শ্রদ্ধা জানায় শহীদ বেদিতে। ২১-এর চেতনায় জাতীয় ঐক্যের প্রত্যাশা তাদের। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে হাতে হাত রেখে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাই তো সব মত, সব পথ আজ মিলে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আগামী দিনে ভেদাভেদ ভুলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার সবার মনে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। এর আগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় সবার কণ্ঠে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। পরে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মরণে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে নিজ নিজ বাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে
পুষ্পস্তবক অর্পণ করছেন। পরে সর্বস্তরের জন্য উন্মুক্ত করে দেয়া হলে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই ঐক্যের জন্য আমাদের এই আয়োজনগুলো এই মুহূর্তে আলাদা তার গুরুত্ব আছে। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশিদের জন্য একটি গৌরবের দিন। বিশ্বের সকল ভাষার প্রতি সম্মানের পাশাপাশি নিজের ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের প্রতিটি দ্বার প্রান্তে, এমনটাই চাওয়া সবার। জাহিদ রহমান, RTV, ঢাকা। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন জেলায় শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। 21-এর প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারের ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় জয়পুরহাট, নাটোরে। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ভিড় ছিল সিরাজগঞ্জেও। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় হিলিতে। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল হাজারো মানুষের ঢল। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় শ্রদ্ধা জানান। দিবসটি পালিত হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, পার্বত্য জেলা বান্দরবানে। খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ভাষা দিবস পালিত হয় চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, কুষ্টিয়ায়। র্যালি শোভাযাত্রা হয় ঝিনাইদহে। ময়মনসিংহের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন সহ আলোচনা সভা, রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাতের পর শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয় গোপালগঞ্জে। শরীয়তপুর, গাজীপুর, ফরিদপুর ও রাজবাড়ীতেও ছিল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয় বরিশালে। শ্রদ্ধা জানানো হয় পটুয়াখালীতে। কর্মসূচি ছিল ভোলাতেও। ঝালকাঠিতে আলোচনা সভা করে জামাতে ইসলামী। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে রংপুরে। পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয় কুড়িগ্রামে। নানা কর্মসূচির আয়োজন করা হয় লালমনিরহাটেও। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় নোয়াখালীতে। এছাড়া বাগেরহাট, লক্ষ্মীপুর, পিরোজপুর, নেত্রকোনা, নরসিংদী, নড়াইল, মাগুরা, হবিগঞ্জ, বরগুনা, রূপগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সব শ্রেণী পেশার মানুষ। নাদিরা সুলতানা, RTV। কারাবন্দী ATM আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে কারো খেলার দাবার গুটি হতে চান না বলেও জানান তিনি। যতই ফেরার চেষ্টা করুক, মৃত্যুই ফ্যাসিবাদের অনিবার্য পরিণতি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। শহীদ দিবসের আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অরণ্য গফুরের রিপোর্ট। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইতিহাসের নায়কদের সম্মান না দিয়ে উল্টো ক্ষমতালোভীরা ইতিহাস বিকৃত করেছে। ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা ছেড়ে পালালেও তাদের তৈরি বৈষম্য এখনো চলছে বলে অভিযোগ জামায়াত আমিরের। নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতেও বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। ফ্যাসিস্ট আমলে আমি জেলে গিয়েছি, সেই অভিজ্ঞতা আমার আছে। এখন এই দুনিয়াবাসী, দেশবাসীর সাক্ষী থাকুক, ফ্যাসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে। এর আগে শহীদ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরানা পল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে বলদ উঠে দৌড় দেয়, অর্ধেক কাটা, শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায়, আর টিকতে পারে না। ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো।
না ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। শহীদ দিবস উপলক্ষে আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে ইনকিলাব মঞ্চ। এ সময় সব ভাষাভাষী মানুষের জন্য মাতৃভাষা চর্চার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বাংলা ভাষাভাষী ছাড়াও অনেক মানুষ তো রয়েছে, তাদের ভাষাকে যদি আমি মর্যাদা দিতে না পারি তাহলে আমার 52-র কোনো মর্যাদা থাকে না। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। বিগত 15 বছরে স্বৈরাচার সরকার দেশের 4,500-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, গুম, খুন সহ নানা অপরাধে জড়িত ছিল সরকার। জুলাই আগস্টের আন্দোলনেও 2000 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। বিগত 15 বছরে ফ্যাসিস্টরা আমাদের মাঝ থেকে 700-র বেশি কারো স্বামী, কারো বাবাকে গুম করে রেখেছিলেন। 4,500-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা কথা বলতে চেয়েছিল, তারা মেধা ও মননের মতো মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিল। অমর 21শে ফেব্রুয়ারি আর বইমেলা একই সূত্রে গাঁথা। তাই তো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলে দলে মেলা প্রাঙ্গণে ভিড় করেন বইপ্রেমীরা। মাসব্যাপী চলমান বইমেলা প্রাণ পায় অমর 21শে ফেব্রুয়ারির দিনটিতে। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 13 ঘণ্টা খোলা বইমেলার দুয়ার। এতে 21শে প্রথম প্রহরে ছোট্ট শিশু থেকে শুরু করে সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। যে দিনটিকে ঘিরে বাঙালির ভাষাপ্রীতি সত্তার পুনর্জন্ম, সেই দিন আজ মহান মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আর তাই তো বইমেলার মাহেন্দ্রক্ষণ আজকের দিনটি। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত দিনটিতে বইমেলার দুয়ার খোলে সকাল 7টায়। বরাবরের মতোই মেলায় লোক সমাগম আর বেচাকেনাও বেড়েছে। আজকের দিনটাই বেছে নিয়েছে কারণ আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আর আমাদের পরীক্ষাও শেষ হয়েছে, তো সব মিলিয়ে আসা। আমরা প্রত্যেকবারই বইমেলাতে আসি, এবারটাও আসছি আমার ছেলেকে নিয়ে। একটা আলিবাবা বই নিয়েছি আর আরেকটা ফল ড্রয়িং করার বই নিয়েছি। মা আমাকে বই কিনে দিয়েছে, আমি এখন অনেক খুশি। বইমেলা আর 21-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই বইমেলায় সন্তানদের নিয়ে আসা বলে জানান মা বাবারা। মা, দাদু আর দাদার সাথে আর্ট আর তারপর নানান রকম পেশা। বাচ্চাদের নিয়ে এসেছি, ওরাও এই দিনে তাৎপর্যটা বুঝুক এবং যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওরা যাতে মনে রাখে। ছেলেমেয়েদেরকে এনেছি দেখাতে বাংলাদেশ, বাংলা ভাষা, আমাদের যে অস্তিত্ব বাংলাদেশ হিসেবে, এটা ভালো করে বোঝানোর জন্যই বই মেলায় আসা। আজ ভালো বই বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা। আজকে সর্বোচ্চ পাঠক সমাগম হবে এবং বেচা বিক্রির দিক থেকে আমরা চাই বিগত দিনগুলোর তুলনায় আজকে সর্বোচ্চ বেচা বিক্রিটা দিতে। এখন ঘোরাফেরার মানুষই বেশি, পাঠক সমাজ খুবই কম। আজকে 21শে ফেব্রুয়ারির জন্য আশা করা যায় আজকে দিন ভালো হবে। আর এখন পর্যন্ত প্রায় আমাদের মোটামুটি ভালোই হয়েছে, আর শেষ অবধি বিকেলে লোক আসবে, ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায়। 21-এর চেতনায় উদ্ভাসিত এই মেলার মাধ্যমে প্রসারিত হবে জ্ঞানের আলো, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে 21-এর মূল্যবোধ, এমনটাই প্রত্যাশা সবার। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। অমর 21শে বইমেলার এখনকার চিত্র জেনে নেব সহকর্মী বিল্লাল হোসেনের কাছ থেকে। আপনি যেমনটি জানেন, আমি এই মুহূর্তে আছি অমর 21শে গ্রন্থমেলার যে সোহরাওয়ার্দী উদ্যান। বলে রাখি যে গ্রন্থমেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে দিনটি থাকে 21শে ফেব্রুয়ারির দিন কিন্তু পাঠক, লেখক সবার একটি সমাগম ঘটে। বলা যায় যে সবাই কিন্তু শহীদ মিনারে ফুল দিতে আসে, ফুল দেওয়ার পরপরই কিন্তু সবাই যে মেলা প্রাঙ্গণ সেখানে আছে। আমরা এই মুহূর্তে যদি মেলার যে দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে প্রত্যেকটি স্টলে কিন্তু যে এখানে যে পাঠক এবং দর্শনার্থীদের কিন্তু তিল ধরার কিন্তু কোনো ঠাঁই নেই। বলা যায় যে এখানে জনসমুদ্রের পরিণত হয়েছে। আপনাদেরকে এসে বলে রাখি যে মেলা শুরুর পর থেকে কিন্তু প্রতিদিন মেলায় নতুন নতুন বিভিন্ন ধরনের বই আসছে অন্যান্য বছরের তুলনায়। যেহেতু এবার মেলার প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ এবার মেলাতে সবচেয়ে বেশি বই আসছে
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয়াবলী নিয়ে। পাশাপাশি যে মেলা যে সকল প্রকাশনের মালিকরা যারা আছেন তারা সবচেয়ে বেশি এই দিনটির জন্য অপেক্ষা করেন, কারণ এই দিন হচ্ছে সবচেয়ে বেশি বই বিক্রি হয়, পাশাপাশি সবচেয়ে বেশি বই প্রকাশও পায়। আমরা এখানকার যারা প্রকাশনীর যারা মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে যে সকল পাঠকরা আসছেন, দর্শনার্থীরা আসছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বই ক্রয় করছেন। আমরা তাদেরকে আরও একটু জানতে চেষ্টা করছি আসলে কী ধরনের বই আসলে সাধারণত পাঠকদের জন্য সবচেয়ে বেশি রয়েছে। তারা যেটি বলছেন গল্প, পাশাপাশি উপন্যাস এবং শিশুরা কিন্তু বিভিন্ন সায়েন্স ফিকশনে যে সকল বই রয়েছে সেই সকল বই কিন্তু তারা কিন্তু সংগ্রহ করছেন। তো বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, এই দিন কিন্তু মেলায় কিন্তু প্রচুর পরিমাণ যে দর্শনার্থী আসেন, পাশাপাশি যেই স্টল মালিকরা যারা আছেন তাদের বলা যায় যে বিক্রিও সবচেয়ে কিন্তু বেশি অন্যান্য দিনের তুলনায়। আর আজকে এখন পর্যন্ত আমরা বাংলা একাডেমির তথ্য অনুযায়ী যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত আজকে নতুন বই শুধু আজকের দিনে প্রায় 145টি নতুন বই কিন্তু মেলায় এসেছে। তো এই ছিল অমর একুশে গ্রন্থমেলা থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ বইমেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন। এবার অন্যান্য প্রসঙ্গ। টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর মির্জাপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার ভোরে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে মামলার বাদী অভিযোগ করেন সকালে পুলিশের গাড়িতে করে তাকে মির্জাপুর থানায় আনা হয়। তারপরে মামলার এজাহারের স্বাক্ষর নেওয়া হয়, তবে এজাহার তাকে পড়ে শোনানো হয়নি। তিনি জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও 2 নারীর শ্লীলতাহানির বর্ণনা দিয়েছেন, কিন্তু এজাহারে কি লেখা হয়েছে তা তিনি জানেন না। গত সোমবার রাতে গাবতলী রাজশাহী রুটের আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালসের একটি বাসে ডাকাতি হয়। যাত্রী হিসাবে যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু আমরা জানতে পেরেছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও ব্যাপী এই সময়টা তারা তাদের কার্যক্রমটি চালিয়েছে এবং এই কার্যক্রমের একটা পর্যায়ে রাতের শেষ রাতের দিকে ডাকাত দল নেমে যায় এবং বাসের যারা যাত্রী ছিল তারা ইন দ্য মিন টাইম কিছু দূর অগ্রসর হয়ে কালিয়াকৈরের কাছে কিছু দূর যাওয়ার পরে তাদের ভিতরে একজন যাত্রী 999-এ কল দেয়। এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও 2 নারী যাত্রীকে ধর্ষণে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, ন্যাক্কারজনক এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা। যেই মানুষটা একটি অন্যায়ের শিকার হয়েছে তার লুকিয়ে যেতে হচ্ছে যে তার উপর অন্যায়ের শিকার, মানে সে এরকম একটা ঘটনার শিকার হয়েছে, এটা সমাজ জানতে পারলে এটা সেই মেয়ের লজ্জা। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই। এখান থেকে আমাদেরকে পিছনে আসার আর কোনো সুযোগ নেই, আমাদের সামনের দিকে আগাইতে হবে এবং সামনের দিকে আগানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে গিয়ে সরকারকে বাধ্য করা, এই ধরনের নিপীড়নের যারা শিকার হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং এই ধরনের মামলাগুলোকে বা এই ধরনের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে এগুলার বিচার নিশ্চিত করা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি 19 জেলে সহ 4টি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। প্রায় 20 ঘন্টা পার হলেও তাদের ফেরত দেওয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছে, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রথমে শাহপরীর দ্বীপ ঘোলারচর থেকে 2টি নৌকা সহ 10 জেলে ও বেলা 3টার দিকে নাফ নদীর নাইখংদিয়া এলাকা থেকে আরও 2টি নৌকা সহ 9 জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান। তিনি জানান, বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। রমজানের বেশ আগেই বিক্রি হচ্ছে ছোলা, চিনি, বেসন সহ রোজায় দরকারি বেশ কিছু পণ্য। কর্পোরেট ব্যবসায়ীদের আশ্বাসের পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। নির্ধারিত দামের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলের ও খোলা সয়াবিন তেল। দোকানীদের অভিযোগ, সরবরাহ সংকট ও বাড়তি দামে কেনায় বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামেই এখন স্থিতিশীল চালের বাজার। স্বস্তি মিলছে শীতকালীন সবজিতে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। কিছুটা স্বাভাবিক হয়েছে মাছ, মাংস ও মুরগির বাজার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ সরকারি 2 দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। গতকাল বিকেল থেকে আসা পর্যটকের পদচারণায় এখন মুখর হয়ে উঠেছে দীর্ঘ 18 কিলোমিটার সৈকত। পর্যটকরা সৈকতে নেমে আনন্দ উল্লাসে মেতেছেন, অনেকে আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করছেন সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য। মৌসুমের শেষ সময় পর্যটকের এমন ভিড়ে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারত সহ ব্রিক্স দেশগুলোর ওপর 150% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এই হুমকি দেন তিনি। বলেন, ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করে তবে তাদের পণ্যের ওপর 150% শুল্ক আরোপ করা হবে। দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়ে ব্রিক্সকে সতর্ক করেছেন বলেও জানান তিনি। অভিযোগের সুরে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিক্স দেশগুলো ডলার ধ্বংসের পায়তারা করছে। তবে ট্রাম্পের এই হুমকির পর ব্রিক্স দেশগুলোর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। অর্থ পাচারে গড়ে ওঠা বহুল আলোচিত বেগম পাড়ার কাহিনী নিয়ে নির্মিত হলো সিনেমা। বেগমপাড়া ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। আজ সন্ধ্যা 6টা ও রাত 9টায় কানাডার ইয়র্ক হলে প্রদর্শিত হবে বেগমপাড়া ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নাইর, ইশরাত জাহান, নাইমা ফেরদৌসি, ইফাত শারমিন সহ অনেকে। নির্মাতা কামাল হোসেন বলেন, বেগমপাড়ায় যারা থাকেন তাদের সবার শত কোটি টাকার সম্পদ রয়েছে। ব্যয়বহুল জীবনযাপন করা ব্যক্তিরা বেশিরভাগ বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি আমলা। এইসবই ওয়েব ফিল্মে উঠে এসেছে। বাংলাদেশ ও কানাডার প্রবাসী অভিনয় শিল্পীরা এখানে অভিনয় করেছেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।